আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ, পালানোর পথ খুঁজছে ইউনূস। দর্শক, আমি বলছি নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। যারা ন্যূনতম বিবেকবান, যারা বিশেষ রাজনৈতিক দল করেন, ধরেন বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই দলটির বাইরে যারা অন্যান্য দল করেন, জামাত করেন, বিএনপি করেন, তারা এটিকে নিকষ কালো অন্ধকার নাও বলতে পারেন, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আজকে যদি আমি নিকষ কালো অন্ধকারের কথা বলি, তাহলে আমাকে বলা হবে যে আমি আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের দোসর ইত্যাদি বিভিন্ন কিছু। আপনি যদি সত্য কথা বলেন, নিকষ কালো অন্ধকার কেন নয়? গত 1.5 বছর একটা সরকারের পতন হয়েছে, হয়ে দেশটা চলছে। কোন জায়গায় সাফল্য আছে? এই কোন জায়গায় সাফল্য আছে এই প্রশ্নটা বরাবর চলে আসে, প্রায় কন্টেন্টে চলে আসে। আমরা ওই সময়টার থেকে এখন কি ভালো আছি আসলে? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি? কোন জায়গায় সাফল্য? আজকেও দেখুন খবরে আছে যে গত 5 মাস যাবৎ বাংলাদেশের রপ্তানি আয় নামতে নামতে তলানিতে নামছে। আইন শৃঙ্খলা, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। ব্যবসা বাণিজ্য, মানুষের কোনো ব্যবসা বাণিজ্য নাই। অর্থনীতি থেমে গেছে, ক্যাশ ফ্লো থেমে গেছে, আরো নানা রকম আন্তর্জাতিক চাপ তো আছেই। যার কারণে ভয়ঙ্কর একটা কালো অন্ধকারের মধ্যে আমরা আছি, এটা বলবার কোনো অবকাশ থাকে না। আমি বরাবরই বলি যে এই যে এখন যে সরকারটা চলছে বা চালাচ্ছে, কারা চালাচ্ছে? সামনে থেকে আপনি ডক্টর ইউনূস সহ ম্যাক্সিমাম 30 জন উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারী এবং কিছু গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কিছু লোক নিয়ে আসা হয়েছে, মন্ত্রী পরিষদ সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার কিংবা আরো বিভিন্ন কিছু মন্ত্রণালয়, এগুলো মিলিয়ে শীর্ষ পদে 30 জনের মতো লোক হবে যারা ইউনূসের সঙ্গে রিলেটেড। এই যে এই লোকগুলো আছে, কিন্তু দেশটা আসলে চালাচ্ছে কে? দেশ ভাগ করে নিয়েছে বিএনপি এবং জামাত। তারা তো দেশটা ভালো চালাতে পারে বা চালানো উচিত, তাই না? এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে 50 লক্ষ তরুণকে তারা রেডি রেখেছে যে যুদ্ধে যাবে। জামাত ভাই, আপনাদের বলি যে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ না করে এই যে 50 লক্ষ তরুণ যে আপনারা রেডি রেখেছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে আপনারা ভালো চালাতে পারতেন না? সামনে ইউনূসকে রেখেছেন, রোল প্লে করছেন তো এই মুহূর্তে আপনারাই। এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই যে সামাজিক অন্যায় অত্যাচার, আন্তর্জাতিকভাবেও বিমুখ হয়ে যাচ্ছি, ব্যবসা থেকে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্ট সীমিত হয়ে আসছে, আমাদের পাসপোর্ট পৃথিবীর অনেক দেশে গ্রহণযোগ্য হচ্ছে না। এই যে আপনাদের যে এত শক্তি, এত সামর্থ্য দিয়ে আপনারা এগুলোকে চালু রাখতে পারতেন না? প্রশ্নটা তো সেখানে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি একটা একপাক্ষিক নির্বাচন, নিজেদের মতো করে সাজানো গোছানো নির্বাচনের আয়োজন চলছে। আপনি কি মনে করছেন দেশের যারা কোনো রাজনৈতিক দল করেন না, আমিও কোনো রাজনৈতিক দল করি না, আমি বরাবরই বলেছি, এখনো বলছি যে আমিও কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমিও বলছি যে দেশ ভালো নেই, ভালো চলছে না। 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কি দেশটা ভালো হয়ে যাবে? আমি মনে করি না। আমি মনে করি আরো নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই নির্বাচনটা হচ্ছে, ডক্টর ইউনূস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয়, কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে, এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই, পথ নেই। একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে। সেই নিরাপদ এক্সিট, সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি। বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান, একজন দলীয় প্রধান তারেক রহমান এসেছেন।
দেশে এই মুহূর্তে জামাত আছে, অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা, কিংবা জামাত ক্ষমতা নেবে কিনা, ক্ষমতা নেবে কিনা, পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে। এবং জামাত ক্ষমতা নিলে কি হবে? এই যে আজকে অনেক কিছু দেখেন, হাজারটা কথা বলা যায়, কোনটা রেখে কোনটা বলবো। এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক, এটা কোথার থেকে? জামাতি প্রভাব। আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত এত রিলেশন রাখতে পারে। বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেঁষা এতটা হতে পারে, এটা জামাতি প্রভাব। এবং এই জামাতি প্রভাবের কারণে আগামীতে এই 12 ফেব্রুয়ারি পরবর্তীতে জামাত যদি ক্ষমতায় আসে, যদি না, বিভিন্ন সূচক বলছে জামাতকেই ক্ষমতায় বসানোর প্রচেষ্টা। আমি ভেতরের খোঁজ নিয়েও দেখেছি, সেটা যে ভেতর থেকে যে ভেতরগুলো ক্ষমতায় বসাতে পারে, সেই ভেতরগুলোও বলছে যে ক্ষমতায় আসলে জামাতকে বসানো হবে। দেখা যাচ্ছে যে বিএনপি 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 বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের এতটা ভরাডুবি হবে? কিন্তু যখন নির্বাচনের ফল বেরুলো, তখন দেখুন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটি পদ পেয়েছে, একটি পদ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, কোন রকমে দুই একটাতে হয়তো টেনে টুনে পেয়েছে। জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতিফলন হতে যাচ্ছে। কাজেই জামাত ক্ষমতায় গিয়ে, জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে না, স্বাধীনতার পক্ষের দল নয়। এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে। এর মধ্যে তো আপনারা অনেক ঘটনায় দেখেছেন। এই যে যখন ঘটনাগুলো হয়, তখন জামাত বিরোধী একটা দল বিএনপিকে মনে করছে যে জামাতের প্রতিপক্ষ দল। কিছুদিন আগে আপনারা যখন দেখলেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধিতা এবং দেশে নানা রকম অস্থিরতা, প্রধান গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী কিংবা ভারতীয় হাইকমিশনে হামলা দেখলেন। এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত। এবং জামাতকে যারা প্রমোট করে, অনলাইনে প্রমোট করে, বিদেশ থেকে প্রমোট করে, পিনাকি, ইলিয়াসরা যে প্রমোট করে, তাদেরও কিন্তু প্রচ্ছন্ন সহযোগিতা আছে। সেই সময় যখন ব্যাপক সমালোচনা হলো, ব্যাপক অনেক কিছু হলো দেশে বিদেশে, তখন তারা কিন্তু একটু চুপচাপ হয়ে গেলেন। তারপরে আরো নানা ঘটনা ঘটে গেল, বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং ইত্যাদি আরো অনেক কিছু হলো। সেই সময় মনে হলো যে বিএনপির জোয়ারটা, অবস্থাটা এমন দেখবেন যে বিএনপির জোয়ার দেখবেন, কিন্তু ক্ষমতায় যখন রেজাল্ট হবে তখন দেখবেন ক্ষমতায় জামাত। এবং জামাত ক্ষমতায় এলে কি হবে? আজকে যা দেখছেন, আজকে প্রথম আলো পড়ছে, ডেইলি স্টার পড়ছে, ছায়ানট পড়ছে, কিংবা উদীচী পড়ছে, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করা হচ্ছে, কিংবা এই যে বিভিন্ন ছাত্র সংগঠন, সবগুলো বিশ্ববিদ্যালয়, বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখলে নিয়েছে। এই ছাত্র সংসদের নেতাদের কি দেখলেন? ছাত্র সংসদ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। ছাত্র সংসদ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনদের অপসারণ করাচ্ছে, শিক্ষক লাঞ্ছনা করছে। আপনি কি মনে করছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে যাবে? এগুলো আরো বাড়বে। এরকম হাজারটা ঘটনা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। এই ঘটনাগুলো আরো বাড়বে। পাকিস্তান পীড়িত হবে, ভারত বিরোধিতা চরমে উঠবে, ভারত প্রথমত নানা অবরোধ আরোপ করবে, পাকিস্তানের সাথে জামাত ক্ষমতায় এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে। তখন কি হবে? তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিতভাবে নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অন্ধকারের শেষ কোথায়, এই অন্ধকার কিভাবে শেষ হবে, এই মুহূর্তে ভাবতে গেলেও, কারণ এই মুহূর্তে কোনো জায়গায় কোনো আলো দেখছে না, চারিদিকে অন্ধকার। অনেকে বলবেন যে হতাশার কথা। হ্যাঁ, এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক। এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই।
আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, দেশ ভালো করে দেবো, এ করব সে করব। আরে ভাই, জামাতি শাসন তো এখনই চলছে। আপনি নির্বাচনের পরে কি দেখবেন? নির্বাচনের পরে আরো ভয়ঙ্কর পরিণতি দেখবেন। আজকে শিক্ষক লাঞ্ছনা হচ্ছে, নির্বাচনের পরে দেখবেন শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ওপেন দিনের আলোয়। জামাত বা শিবির, এই যে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের সাথে যে এই আচরণ করলো, আজ পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নিয়েছে? তাদেরকে বহিষ্কার করেছে? করেনি, করবে না। আশ্রয় প্রশ্রয়ে এগুলো হচ্ছে, যে ঘটনাগুলো এখন ঘটছে আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে দেখিনি। কদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ছাত্রলীগের প্রচুর সমালোচনা করতাম। ছাত্রলীগকে কি কখনো দেখেছি যে কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে? দেখিনি। কাজেই সবকিছু মিলে এক নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। এখান থেকে উত্তরণ সবাইকে জাগতে হবে। এই উত্তরণের দায় শুধু আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগ একা এটা করতে পারবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী, মুক্তিযুদ্ধকামী মানুষকে জাগতে হবে। নইলে জামাত যদি ক্ষমতায় আসে, আপনার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কিনা, অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে। আজকে অবস্থাটা কিন্তু তেমনটাই, অর্থাৎ নিকোষ কালো অন্ধকারে, এটা পরিকল্পিত, এটা বহু বছরের পরিকল্পনার অংশ হিসেবে নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনূস প্রস্থান করতে চাইছে। এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আজকে আমরা যে মুহূর্তে 13 জানুয়ারি কথা বলছি, 1 মাসেরও কম সময় আছে নির্বাচন। আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না, এই নির্বাচনটা পেছিয়ে যাবে, তফসিল আবার নতুন করে ঘোষিত হবে, এমন কোনো খবর কোথাও নেই। কিন্তু যে কথা বানায় বলুন না কেন, কোনো জায়গায় কোনো চাপ নেই, নির্ভার। এই নির্ভার থেকে ইলেকশনটা আসলে হয়ে যাবে। এখনো পর্যন্ত 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে যদি কোনো চাপ না আসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, নির্বাচনটা হয়ে যাবে। তবে আমি শেষ কথা বলবো, আশার কথাও বলবো, ধরে নিলাম জামাত ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতার বাইরে, জামাত একক সংখ্যাগরিষ্ঠতায় যদি ক্ষমতায় যায় আর বিএনপিকে যদি অংশ ক্ষমতার না করে, সেটি হবে আওয়ামী লীগ ফিরে আসার। বিএনপিও তখন চাইবে, বিএনপিও তখন যুগপৎ একসাথে আন্দোলন করতে চাইবে। এরশাদ আন্দোলন একসাথে আওয়ামী লীগ বিএনপিও কিন্তু করেছে। আজকে এরশাদের স্বৈরাচার পতন আন্দোলন যেমন হয়েছে, আজকে দেশ যেভাবে চলছে, এইভাবে যদি জামাতি শাসন স্থায়ীভাবে কায়েম হয়, তাহলে বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামবে। উত্তরণ তো আছেই। আজকে এই মুহূর্তে হতাশার কারণ আছে, কিন্তু আজ থেকে 3 মাস পরে এই হতাশা আস্তে আস্তে কেটে যেতেও পারে, কেটে যাবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ হেরে যাবে না, হেরে যেতে পারে না। এই জায়গাটাই হচ্ছে আশার জায়গা, আশার আলো। আমরা আশায় বাঁচি। নানা রকম হতাশা, নিকোষ কালো অন্ধকারে ইউনূস প্রস্থান করবে। অরাজনৈতিক সরকারের সাথে রাজনীতি পেরে উঠলো না। এই মুহূর্তে কার রাজনীতির কথা বলবো? আওয়ামী লীগের রাজনীতি, 14 দলের রাজনীতি। আওয়ামী লীগ 14 দল রাজনীতি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে। এই মুহূর্তে ট্যাকেল করতে পারেনি। সুযোগ ছিল, অসংখ্য সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। আমরা আশা জাগিয়ে রাখি, নিশ্চয়ই কাজে লাগাবে। আজকে না হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, কাজে লাগাবে। সেই আশাতেই বাঁচি। একটা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি খবর, তার হেডলাইন দিয়ে শুরু করছি এখনকার আলোচনা। এই হেডলাইনটি, ইন্ডিয়ান এক্সপ্রেস আপনারা জানেন ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিখ্যাত একটি ইংরেজি মাধ্যমের সংবাদ মাধ্যম। তো এই পত্রিকায় এখানে যেটা দেয়া হয়েছে, যে হেডলাইন্স, গতকালকের পত্রিকায় হেডলাইন্স হচ্ছে বাংলাদেশ ডিটেন্স 53 আরসা রেবেলস, ইস্যুজ মায়ানমার বর্ডার অ্যালার্ট। তার নিচে আছে লেখা, আরসা ওয়াজ ফাউন্ড টু
wage an insurgency against the stateless Muslim minorities persecution in Myanmar। এবং এর পরে যে খবরের বিশদের প্রথম প্যারাগ্রাফটাতে লেখা আছে, ঢাকার সংবাদ সূত্র উল্লেখ করে বাংলাদেশ issued a high alert along its Myanmar border after detaining 53 members of the Arakan Rohingya Salvation Army or ARSA militant group for crossing into its territory, Dhaka paramilitary officials said Monday। এই হচ্ছে খবরটা। ইন্ডিয়ান আর এক্সপ্রেস পত্রিকার হেডলাইন্স দেখে মানে যে কত সদস্যের হতাহত হওয়ার, মানে সংঘর্ষে হতাহত হওয়ার কোনো খবরটা সেভাবে ওখানটায় পাওয়া যায়নি, কিন্তু গ্লোবাল আরাকান নেটওয়ার্ক অনুযায়ী এই সংঘর্ষে শত শত আরসা সদস্য, শত শত হান্ড্রেডস, তাদের খবরে বলা হয়েছে হান্ড্রেডস অফ আরসা মেম্বার্স, আরসা মানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তাদের সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা দিচ্ছে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক। এবং এর সঙ্গে তারা এটাও জানাচ্ছে যে প্রায় 200 জন সদস্য বাংলাদেশে পালিয়ে যায়। এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী, তারা মানে বিজিবি, সীমান্ত অতিক্রম করে আসা এই আরসা সদস্যদের মধ্যে 53 জনকে গ্রেপ্তার করেছে। কেন, হঠাৎ কেন এটা এই সংঘর্ষ হলো, কারা এই সংঘর্ষটা করেছে, কিভাবে হলো, এর খবরে জানা যাচ্ছে যে 11 এবং 12 জানুয়ারিতে আরাকান আর্মি তাদের সঙ্গে আরসা এবং আরএসএ, এআরএসএ অ্যান্ড আরএসএ এর সদস্যদের ওপর একটি বড় আকারের আক্রমণ হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আক্রমণটা এরা কারা করলো, এটা কারা করলো এবং কিভাবে এই আক্রমণটা আরাকান আর্মি তারা করেছে, এবং যদি আক্রমণ তারা করে থাকে তাহলে সেই আক্রমণটা হয়েছে কোথায়, বাংলাদেশের ভেতরে হয়েছে নাকি বাংলাদেশের বাইরে আরাকানের আর্মির দখলে যে মিয়ানমারের যে অংশ রয়েছে সেখানে হয়েছে, এটা একটা প্রশ্ন। খবরে জানা যাচ্ছে অনেক পলায়নকারী যারা পালিয়ে বাংলাদেশে এসছে তারা ক্ষতবিক্ষত অবস্থায় কক্সেস বাজারের হাসপাতাল এবং এনজিও ক্লিনিকগুলি থেকে চিকিৎসা গ্রহণ করছে। লড়াইয়ের জায়গাটা কোথায় কোথায় হয়েছে? লড়াই কিন্তু বাংলাদেশে হয়নি, লড়াইটা হয়েছে মিয়ানমারের ভেতরে যে অংশ এখন আরাকান আর্মির দখলে আছে সেইখানে, এটা বাংলাদেশে নয়। আর এই সংঘর্ষ মিয়ানমারের যে রাখাইন স্টেট এখন সেখানটায়, নির্দিষ্টভাবে বলতে গেলে কি কিউন সীমান্তে এলাকা এবং দক্ষিণ মংডো টাউনশিপের কাছে এই যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে এই লড়াইয়ে বাংলাদেশের সীমানা স্পর্শ করে তখনই যখন আরসা বাহিনী পরাজিত হয়েছে এবং তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসছে, তখন আরাকান আর্মির সেনারা তাদের পেছনে ধাওয়া করে তারা, এবং সেখানে বলা হচ্ছে অনেকটাই তারা বাংলাদেশের ভেতরে পর্যন্ত ঢুকে গেছে, এবং ভেতরে ঢুকে গিয়ে আরসা এবং তাদের জোটের সাথে যারা রয়েছে, এটা ঘটে 11 জানুয়ারি সকালে আরসা এবং এর জোট দল যে আরা এবং আরআইএম, তারা আরাকান আর্মির, তারাই প্রথম আক্রমণ চালায় যেখানে আরাকান আর্মি যেখানে অবস্থান করছিল। আরাকান আর্মি তার শক্তিশালী প্রতিরক্ষা দিয়ে জবাব দেয় এবং আরসা বাহিনী ভারী ক্ষতির সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে। এইবার প্রশ্ন আসে যে এইখানটায় এই যে আরসা হঠাৎ আক্রমণে গেল, এই হঠাৎ আক্রমণে যাওয়ার পেছনে হঠাৎ তাদের কারণ কি?
কারণটা হচ্ছে এইটা, যেটা আরাকান আর্মি সূত্র থেকে জানা যাচ্ছে, যে রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশকে তারা আরাকান আর্মি মূলত বৌদ্ধরা, এবং তাদের বিরোধিতা করবার জন্যে তারা মিয়ানমারের জন্টা সরকার বা হুন্টা সরকার, সেই সরকারের সেনাবাহিনীতে তারা অনেকে জয়েন করছে। আবার সেনাবাহিনী থেকে জোর করে রোহিঙ্গাদের সেখানটায় নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে আরাকান আর্মির সামনে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে জুনটা তাদের নিজেদের মিয়ানমারের নিজস্ব বাহিনীর যাতে তাদের কোনো ক্ষতি না হয়, অস্ত্রশস্ত্র দিয়ে আরসাকে পাঠিয়ে দিচ্ছে। এবং আরসা এসে তারাও করেছে কি, মিয়ানমারে তাদের রোহিঙ্গা ঘাঁটিগুলোকে, যেখানে আগে বাসস্থান ছিল, সেগুলোকে দখল করতে চায়। ওই জায়গাগুলো এখন আরাকান আর্মির দখলে রয়েছে। এর ফলে তারা লড়াই করে জায়গাগুলো তারা পুনরায় অধিকার করবার জন্য গিয়েছিল, কিন্তু আরাকান আর্মি শক্তিশালী জবাব দেয় তার, এবং তার ফলে আরসা বাহিনীর ভারী ক্ষতি হয়, তারা পিছিয়ে পড়ে। এর ফলে যখন তারা পালিয়ে আসছে, বাংলাদেশে পালাচ্ছে কক্সেস বাজারের ওই দিক দিয়ে, তখন আরাকান আর্মি তাদেরকে ধাওয়া করে নিয়ে আসে গুলি চালাতে, এবং 12 বছর বয়সী একটি বাংলাদেশের সীমান্ত গ্রামের মধ্যে 2 জন নাগরিক, একটি মেয়ে এবং আরও কয়েকজন নাগরিক, তারা গুলিগোলায় আহত হয়। এই যে হঠাৎ অনেকদিন কিন্তু চুপচাপ ছিল, এবং রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির গোলমালের খবর, ছোটোখাটো টুকটাক গোলমাল হলেও বড় কোনো গোলমালের খবর পাওয়া যাচ্ছিল না। কিন্তু এই অবস্থায় হঠাৎই 11 তারিখ, গত পরশু এবং গত কালকের ঘটনায় কিন্তু একটা বড় ধরনের লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এই যে পরিস্থিতি এই লড়াইটাকে আরও এগিয়ে নিয়ে গেল, তার কারণ হচ্ছে আরসা রাখাইন স্টেটে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে স্থলভূমিতে, আবার আকাশে মিয়ানমারের সামরিক জুন্টা তারা আরাকান আর্মির বিরুদ্ধে তারা লড়াই করছে এবং আরসাকে সাপোর্ট দিচ্ছে তারা, এবং বাংলাদেশের সীমান্ত গ্রামগুলি এর ফলে যুদ্ধের প্রভাবে পড়েছে। মর্টার শেলিং, বন্দুকের গুলি এবং বোমা বর্ষণ থেকে লোকেরা ঘর ছাড়ছে বাংলাদেশে, এবং হেলমেট পরে অনেক সময় বেরোতে হচ্ছে। ভারত এই যে আজকে এই পরিস্থিতিতে ভারত, চীন এবং বাংলাদেশও তারা তাদের নিজেদের অবস্থানগুলোকে শক্ত করার জন্যে তারাও নানা রকম চেষ্টা করছে। প্রথমে দেখা যাক আরাকান আর্মির সাথে এই দেশগুলো কিভাবে সম্পর্ক তৈরি করছে। প্রথমে চীনের কথা বলি। চীন আরাকান আর্মিকে পরোক্ষভাবে বিরাট সহায়তা দিচ্ছে, অর্থে দিচ্ছে, অস্ত্রশস্ত্রে দিচ্ছে। গবেষণা দেখায় যে আরাকান আর্মির আর্থিক সম্পদের প্রায় 90% চীন থেকে আসছে। চীনা অস্ত্র, চীনা অর্থায়ন এবং চীন প্রশিক্ষণও দিচ্ছে আরাকান আর্মির সেনাকে, আরাকান আর্মিকে। এটা মূলত চীনের চায়না মিয়ানমার যে অর্থনৈতিক করিডর আছে, চায়না মিয়ানমার ইকোনমিক করিডর বা সিএমইসি, এবং বাংলাদেশের ওপর দিয়ে যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ করেছে চীন, বেল্ট অ্যান্ড রোড, সেইটা রক্ষা করার জন্যে চীন এখন আরাকান আর্মিকে সহায়তা দিচ্ছে। ডিসেম্বর 2024-এ চীনের কুনমিংয়ে আরাকান আর্মির সাথে আলোচনা করেছে, যা চীনের এই গোষ্ঠীর সাথে গভীর কৌশলগত সম্পৃক্ততা নির্দেশ করে। এখানে ভারত কি করছে, এটা তো গেল চীনের কথা। এবার ভারত কি করছে? ভারত আরাকান আর্মির সঙ্গে সংযোগ তৈরি করেছে এবং সংলাপও বৃদ্ধি করছে। তবে ভারতের অবস্থান জটিল, কারণ ভারত তার কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্প সম্পর্কে উদ্বিগ্ন, যেটা রাখাইনে অবস্থিত। এখন এই যে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট এই প্রকল্প যেহেতু পুরো আরাকানের প্রায় সবটাই, কেবল এটা আরাকান আর্মির দখলে এসেছে, সামান্য সিট হয়ে
এরকম সামান্য দু একটি জায়গা অংশ ছাড়া। সুতরাং আরাকান আর্মিকে সাথে ভালো সম্পর্ক তৈরি করছে ভারতও। ভারত নিজের ভৌগোলিক স্বার্থ রক্ষা করতে আরাকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করেছে এবং তাদেরকে নিয়মিত অর্থ দিচ্ছে, অস্ত্রশস্ত্র ভারতও দিচ্ছে। রাখাইন এটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাংশের সীমান্ত। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ঠিকঠাক রাখতে গেলে আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এবার দেখা যাক ভারত সেইটাই করছে। বাংলাদেশ কি করছে? বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতি রয়েছে। একদিকে আরসার সাথে তাদের, কারণ ধর্মের ব্যাপারটা আছে, মুসলিম রোহিঙ্গারা, এবং আরসার সাথে বাংলাদেশের একটা বহু পুরনো সম্পর্ক আছে। এরা বাংলাদেশের যে রোহিঙ্গা শিবিরের, সেই রোহিঙ্গা শিবিরেও আরসা কাজ করে। রোহিঙ্গা শিবিরের আরসার জঙ্গিদেরকে যে অস্ত্র শিক্ষা দেওয়া হয়, এটাও একটা বড় খবর। এটা অনেক দিন আগে থেকেই আছে। আর বাংলাদেশ আরাকান আর্মির সাথেও এনগেজমেন্ট কিভাবে করতে হবে এখনো করে উঠতে পারেনি, কিন্তু তারা করবার চেষ্টা করছে। কারণ যদি এই যুদ্ধটা আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জুন্টার সরকারের যুদ্ধ, এটা যদি জুন্টা সরকারের পক্ষে যায়, তাহলে এটা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধা দিতে পারে। বর্তমানে বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং সীমান্ত নিরাপদ নিয়ন্ত্রণ বৃদ্ধি করে দিয়েছে, নিয়ন্ত্রণে তাদের সতর্কতা। এবার দেখা যাক মিয়ানমারের সামরিক জনতার সাথে এই ভারত, চীন, বাংলাদেশ, এই তিনের সম্পর্কটা ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। চীন মিয়ানমারের জুন্টা সরকারকে একই সাথে তারা যেমন আরাকান আর্মিকেও সাহায্য দিচ্ছে, সেই একইভাবে জুন্টা সরকারকেও তারা সামরিক যন্ত্রপাতি এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। চীন 2025-এ মনে রাখবেন, যখন তারা আরাকান আর্মিকেও অস্ত্রশস্ত্র দিচ্ছে, তখন জুন্টা সরকারকেও যুদ্ধ ড্রোন সমেত সামরিক সহায়তা তারা বাড়িয়ে দিয়েছে। তবে একই সময়ে চীন আরাকান আর্মিকেও সমর্থন করছে। এটা চীনের ওই যে দুদিকে রাখার এই একই কৌশল, চীনের কৌশল ভারতকেও নিতে হচ্ছে। ভারতও সামরিক জান্তার সাথে যেমন উষ্ণ সম্পর্ক রেখেছে, তাদেরকে মিয়ানমার সরকারকে আপনারা জানেন $1.5 বিলিয়ন, $150 কোটি সহায়তা দিয়েছে এই গত বছর। তবে রাখাইনে জুন্টার যদি নিয়ন্ত্রণ হারায়, সেটা ভারতের জন্য সমস্যা। আবার আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো রাখাটাও, সেটাও আবার দেখতে হবে, ভারতের সামনে সেটাও রয়েছে। সুতরাং ভারত, চীন এরা দুই দিকেই তারা সমর্থন সাহায্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে কি করছে? বাংলাদেশ মূলত জুন্টা সরকারের সাথে কিন্তু সম্পর্ক রেখেছে, কারণ তারা বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসন যে প্রক্রিয়া, রোহিঙ্গাদের ফিরে যাওয়া, এটা সম্পূর্ণ জুন্টা সরকারের উপরে নির্ভর করে। তবে জুন্টা যদি হেরে যায় লড়াইতে আরাকান আর্মির সাথে, আরাকান আর্মি তারা যদি এই অংশটা তাদের দখলে রাখতে পারে, তাহলে সুতরাং বাংলাদেশের সেটা চিন্তাও রয়েছে। ফলে বাংলাদেশ একটা catch-22 পরিস্থিতিতে পড়েছে। এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। এবং তার জন্যে আর একটা জিনিস হচ্ছে, আরাকান আর্মি ডিসেম্বর 2024-এ বাংলাদেশ সীমান্তের পুরোটাই প্রায় নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এটি উল্লেখযোগ্য, কারণ এর অর্থ সীমান্ত পার হওয়া এখন আরাকান আর্মির দ্বারা নিয়ন্ত্রিত হয়। সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসাটা আরাকান আর্মিরাই করে থাকেন। বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন এটা আরাকান আর্মির সাথে করতে হবে, কিন্তু ওই যে বললাম বৌদ্ধ মুসলিম একটা বিবাদ, তার জন্য এটা করে উঠতে পারছে না। এর ফলে এখন বাংলাদেশ বিপদে পড়েছে। চীন ভারত কিন্তু দুদিকেই তাল দিয়ে যাচ্ছে, মিয়ানমারের জুন্টা সরকারকেও সমর্থন দিচ্ছে, আবার
আরাকান আর্মিকেও সমর্থন দিচ্ছে। এবং তাহলে এখন একটা যেটা ব্যাপার, ভারতের কালাদান প্রকল্প, সীমান্ত নিরাপত্তার জন্য চীনের চেয়ে বেশি জটিল স্বার্থ রয়েছে কিন্তু আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক রাখাটা। সিটোয়ে এখনও ধরে রেখেছে আরাকান আর্মি। যদি সিটোয়েন পড়ে যায় বা রাখাইনে আরাকান আর্মির স্বাধীনতা ঘোষণা করে, ভারত একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সাথে ডিল করে নেবে, আরাকান আর্মির সাথে ডিল করে নেবে। এছাড়াও দেখা যাচ্ছে আরাকান আর্মি ভারতের উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথেও কিছুটা সংযোগ আগেকার সময় রেখেছিল। এটা ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ তৈরি করে। সুতরাং এখন ভারত আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক রেখে দেওয়ার ফলে তুলনামূলকভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু এখন মোটামুটি শান্ত আছে। সুতরাং এই পরিস্থিতিতে মুশকিলে পড়েছে কিন্তু বাংলাদেশ। জানুয়ারি 2026 এই দুদিন আগে 11-12 তারিখে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। এটা রাখাইন স্টেটে একটা বৃহত্তর সংঘর্ষের অংশ, যেখানে সামরিক জুন্টা, আরাকান আর্মি, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এসব মিলে মিশে একটা জটিল লড়াইতে ব্যস্ত। লড়াইটা মিয়ানমারে হয়েছে, কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢুকে কিন্তু মিয়ানমার আরাকান আর্মির তারা কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢুকে গুলি চালিয়েছে এবং বাংলাদেশের একটি মেয়ে সমেত 3 জনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা চীন, ভারত এবং বাংলাদেশের জন্য একটা জটিল ভৌগোলিক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে প্রত্যেকটা দেশ তারা তাদের আলাদা আলাদা স্বার্থ পূরণ করার চেষ্টা করছে। কিন্তু সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে বাংলাদেশের সেনা। বাংলাদেশ পড়েছে সবথেকে বেশি সমস্যার মধ্যে। এর কারণ ভূ রাজনৈতিক কারণও আছে, ধর্মীয় কারণও একটা বড় কারণ। কোনো অবস্থাতেই আরাকান আর্মি তারা আরসা, আরএমআই এদের সাথে কখনো ভালো সম্পর্ক রাখতে পারবে না। এবং লড়াই কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে। মাঝে মাঝে চুপ থাকে, শান্ত থাকে, আবার ওই যে রোহিঙ্গা সেনারা তারা মিয়ানমারের সেনার সাথে মিলে আরাকান আর্মির বেসের ওপরে আক্রমণ করাতেই কিন্তু এই 11-12 এই গোলমালটা হয়েছে, সংঘর্ষ হয়েছে এবং কয়েক শত রোহিঙ্গা সদস্য তাদের মৃত্যু হয়েছে। আর আহতদের কথা তো বলেছি।